যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার সবাইকে, অ্যাক্রোপলিস চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া সেনগুপ্ত, আমার সাথে রয়েছেন ইতিহাসবিদ স্নেহাংশু দাশগুপ্ত, আমাদের সবার প্রিয় সুমনদা। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে জিওপলিটিক্স। সুমনদা, বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে অনেক রাজনৈতিক টালমাটাল চলছে। গত দিনকে একটি ঘটনা সাধারণ মানুষ হিসাবে আমার ভেতরকে নাড়িয়ে দিয়েছে, জাফর এক্সপ্রেসের ব্যাপারটি, যেখানে বেলুচিস্তানে একটি ট্রেনকে হাইজ্যাক করা হলো বালুচ আর্মিদের দ্বারা এবং তাদেরকে আটক করা হলো এবং শর্ত সাপেক্ষ মুক্তির একটি কথাবার্তা চলছে পাক আর্মি এবং পাক সরকারের কাছে। একজন ভারতবাসী হিসাবে আমার এইটাই চিন্তার, যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, যে যদি পাশের দেশে আগুন লাগে তাহলে সেই আগুনের আঁচ আমাদের দেশেও এসে পড়ে। তো এই ঘটনার একটা প্রেক্ষাপট বা একটা ইতিহাস কিছু তো আছে, যে এত বড় একটা ঘটনা, একটা কর্মকাণ্ড হলো, সেটা কেন হলো, কি জন্য হলো, এবং এখানে সাধারণ মানুষ বা যারা আজকে অস্ত্র হাতে তুলে নিয়েছেন তাদের ইতিহাসটা কি, এই বিষয়ে যদি কিছু আপনি বলেন। ব্যাপার হচ্ছে, পাকিস্তান তো অনেকটা সেই চীনের মতো। আসলে পাকিস্তান বলে তো কিছু নেই। যেরকম আমি এর আগে বলেছিলাম যে বাংলাদেশ ব্যাপারটা বলতে কিরকম বোকা বোকা লাগে আমার, তেমনি পাকিস্তান ব্যাপারটা কিন্তু বোকা বোকা। মানে পাকিস্তান বলতে যেটা, ওটা একটা পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাবে একটা প্রভিন্স, তার সঙ্গে সিন্ধের গিলগিট বালুচিস্তান ম্যাক্সিমাম একটা বিরাট অংশ। পাকিস্তানে বোধহয় 1.5-2 ভাগই বোধহয় বালুচিস্তান পুরো জুড়ে আছে ইরানের বর্ডার ধরে। এখন যদি আমরা অনেক 5,000-10,000 বছর ইতিহাসে যাচ্ছি না, মোটামুটি ওটা তো সেই গ্রিক সময় থেকে ব্যাকট্রিয়া যে এম্পায়ার ছিল তখন থেকে ছিল। তার আগে রামায়ণ মহাভারত একসময় মতো একটা বালির একটা মানে উপনিবেশ ছিল আমাদের, যে সুগ্রীব বালি, রাজা বালি, এবং তার থেকে বালুচ বলে, আবার কেউ বলে ব্যাকট্রিয়া থেকে, নানা বালুচ শব্দটা নানাভাবে এসছে। যাই হোক, এখন স্বাধীনতার সময় কিন্তু বালুচিস্তান কিন্তু অ্যাকচুয়ালি আলাদা একটা দেশ হয়েছিল। সেটাকে পাকিস্তান ছলে বলে কৌশলে জোর করে, এবং ওই যে বললাম আমাদের প্রথম প্রধানমন্ত্রী এবং তার সম্পর্কে এক আত্মীয় যিনি কাশ্মীরের দায়িত্বে ছিলেন, শেখ আবদুল্লাহ, ওনারা তো আবার সম্পর্কে ভাই হন, আমাদের প্রধানমন্ত্রী এবং তুতো ভাই হন, এবং জিন্নার সঙ্গেও একটা ব্লাডের ইয়ে আছে। তা সেক্ষেত্রে ওই তাকে কিছুটা খুশি করার জন্যই, বা ওই জিন্নাকে খুশি করার জন্যই, কারণ জিন্না অনেকটা হায়দ্রাবাদটা যেহেতু পেল না শেষ অব্দি, কাশ্মীরটা পেল না, তাই তাকে খুশি করার জন্য বালুচিস্তানটা তার হাতে দিয়ে দেওয়া হলো, এবং সেই বালুচিস্তানটা কিন্তু সে অন্যায়ভাবে দখলও করে নিল। এবার জিওপলিটিক্যাল তখন সেট আপটা এমনভাবে হলো যে ভারতের তখন সামর্থ্য নেই যে এর বিরুদ্ধে কিছু করার। আর তখন একটা কোল্ড ওয়ারের সময় চলছে, রাশিয়া আমেরিকা দুটো ভাগে পৃথিবী বিভক্ত, এবং ভারত প্রথমেই আমাদের প্রথম প্রধানমন্ত্রী উনি রাশিয়ার সঙ্গেই ডিলটা করেছেন। অথচ দুর্ভাগ্যবশত কিন্তু আমেরিকা কিন্তু ভারতকে প্রথম অফার দিয়েছিল স্বাধীনতার পরপরই, যে আমাদের যে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে ভারতকে যাওয়ার জন্য। কিন্তু এমনই দুর্ভাগ্য, আমাদের প্রধানমন্ত্রী তখন বললেন, না আমরা নেব না, তোমরা চীনকে দিয়ে দাও। অথচ সেই সময় চীন সাপখোপ মেরে খেত, চীনের অবস্থা এতই খারাপ ছিল, বেশিরভাগ লোক খেতে পেত না। এই নিরাপত্তা পরিষদেও চান্স পেয়ে যাওয়ার পর তারপর থেকে কিন্তু চীনের অ্যাকচুয়ালি শ্রীবৃদ্ধি শুরু হলো, কারণ নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য পদ বা G5 হয়ে যাওয়ার পর সব কিছু ব্যাংকিং থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ফেসিলিটি, জিওপলিটিক্যাল ফেসিলিটি সব কিছু তারা বেশি পেলো ভারত থেকে।
এবং পেয়ে তারা ফুলে ফেপে আস্তে আস্তে ভারতের উপর ভারী হয়ে পড়লো। আর ভারত সেই সুযোগ পাওয়া সত্ত্বেও আজকে যদি ওই অফারটা যদি আমেরিকান প্রেসিডেন্ট যেটা দিয়েছিলেন অফার ইয়েকে, আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে, উনি যদি এটা গ্রহণ করতেন তখন, তাহলে হয়তো আজকে পিওকেও হতো না, বালোচও হতো না, এদিকে পরবর্তীকালে আমাদের সকল বাংলাদেশও হতো না। এখন এটা ওনার মানে কি বলবো, এটাকে ধৃষ্টতা, এটাকে দুর্বৃত্ততা, আমি তো দূরদর্শিতাই বলবো, মানে একটু এক্সট্রাঅর্ডিনারি দূরদর্শিতা যা কিনা বোঝার মতো। মনে হয় উনি অ্যাকচুয়ালি দেশকে ভালোই বাসতেন না, এই দেশের ভালো উনি চাইতেন না, নাহলে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত, মানে একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত ওনার কি না। চীন ভারত দখল করলো, 1962-তে যুদ্ধ হলো, এবং তখন উনি কি করলেন, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আর্মস অ্যামুনিশনের জায়গায় স্টোভ এবং হ্যারিকেন তৈরি করলেন। শুধু তাই না, চীনকে অন্যায়ভাবে 10,000 কিলোমিটার জমি চীন দখল করে ওটা উনি ছেড়ে দিলেন। ওনাকে বোধহয় সেই সময় বোধহয় বিদেশমন্ত্রী, তার পরবর্তীকালে আমাদের অটল বিহারী বাজপেয়ী বোধহয় প্রশ্ন করেছেন পার্লামেন্টে, বা আরও যারা বিরোধীরা প্রশ্ন করতে, উনি বলেছিলেন ওই জঙ্গলের মধ্যে কি একটা এক কাটা জমি, এক ফালা জমি, ওইটা নিয়ে আমাদের কি দরকার, মানে উনি এই ধরনের একটা উক্তি করেছিলেন, মানে তুচ্ছতার ছিল। সেই জায়গাটাই কিন্তু আজ আকসাই চীন থেকে শুরু করে পুরো এরিয়াটা চীন এবং তিব্বত সহ দখল করে রেখে দিল। আর যে চীনও তো, চীন দেশটাই তো অ্যাকচুয়ালি চীন বলে কোনো দেশ ছিল না, চীন একটা জনবসতি ছিল, একটা জনপদ ছিল, যেটা পশ্চিমবঙ্গের থেকে ছোট। আজকে মহাভারতের যুগে সেই অর্থে চীন বলে কোনো দেশ ছিল না, একটা জনপদ ছিল, সেখানে যেটা জ্যোতি চিহ্ন দিয়ে চিহ্নিত করা হতো বলে চীন। তা সেই ক্ষেত্রে সেই চীনকে, মানে রাজার মুকুট কে পাওয়া হলো, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যেটা তারা ডিজার্ভ করে না, তাদেরকে রাজা বানিয়ে দেওয়া হলো। তাই আমাদের দেশের কিছু অপদার্থতা বা দূরদর্শিতার অভাব বলুন, তার জন্য আজকে চীন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেয়েই ভারত বিরোধিতা শুরু করলো। এবং এই চীন এবং পাকিস্তানের যে সুন্দর একটা করিডর তৈরি হচ্ছে, তা হচ্ছে এই বালুচিস্তানের মধ্যে দিয়ে। একদম এই বালুচিস্তানকে তখন তারা কি করলো, কি দেখলো যে এইবার ঠিক করতে হলে বালুচিস্তানকে সেপারেট করতে হবে। তা বালুচিস্তানকে ওই জন্য আলাদা দেশ থাকতে দিল না, ভারতের সঙ্গে যুক্তি দিল না, ওরা করলো পাকিস্তান অকুপাইড করে নিল, এবং চীন এবং পাকিস্তানের মধ্যে একটা, ওই যেটা বললেন একদম ঠিক, ভিতরে একটা করিডোর তৈরি হলো, এবং এখন তো স্পষ্ট সেটা দেখা যাচ্ছে। এবং তখন সেটা ইনফ্লুয়েন্স করতো ইউএসএ বা আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, এখন সেটা ডাইরেক্ট চীন করছে। তা আগে করতো কি, সেই করিডোরটাকে ইউজ করে আমেরিকা আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ বা এফবিআই এরা করে ভারতের অনেক ক্ষতি করেছে, ভারতের অনেক কিছু সমস্যা করেছে। পরবর্তীকালে আমেরিকায় সরে যাওয়ার পর, রাশিয়া হয়ে যাওয়ার পর, এখন চীন সেই কাজটা করছে। এখন ব্যাপার হচ্ছে, বালুচরা দীর্ঘদিন ধরে তারা লড়াই করছে, এবং আমরা হয়তো জানি না, আমাদের বলিউডের অ্যাক্টরদের মধ্যে কিন্তু অনেক বালুচ আছে কয়েকজন, এবং তারা রিনাউন্ড। যেমন একজন মারা গেছেন কাদের খান, উনি কিন্তু বালুচ। আচ্ছা, ওনারা কিন্তু, উনি প্রচন্ড পাকিস্তান বিরোধী ছিলেন ভিতরে। 2 নম্বর আরেকজন আমরা জানি বিবেক ওবেরয়, যে অ্যাক্টর, সুরেশ ওবেরয় তার বাবা, এই ওবেরয়রা কিন্তু ছিল বালুচ। আচ্ছা, এরাও কিন্তু ওইখান থেকে এই বালুচিস্তান অকুপাইড করার পরই তারা ভারতে চলে আসে। এরকম আরো অনেক বালুচ আছে ভারতবর্ষে, অনেক বালুচ, নামি অনামি অনেক বালুচ আছে, কিন্তু সে আর সংখ্যায় কত, অতিরিক্ত, মানে ম্যাক্সিমাম বালুচিস্তান একটা অপূর্ব দেশ। এবং এটা অনেকে জানে না যে সাউথ এশিয়ার সবচেয়ে বড় সোনার খনি বালুচিস্তানে, যেটা পাকিস্তান ওটাকে দখল করে রেখে দিচ্ছে। পাকিস্তানের তো কপাল নেই, ওটা আগে আমেরিকা লুটেছে, এখন চীন লুটছে। একটা বিশাল বড় সোনার খনি আছে বালুচিস্তানে, মানে আগে যে ভারতবর্ষের যে সোনা আসতো অতীতে, সব ওই খনি থেকে আসতো, এবং প্রচুর মিনারেল আছে ওখানে। মানে বলছে পাকিস্তান শুধু না, ওখান থেকে যে যখন পেরেছে লুটে খেয়েছে। ইরান খেয়েছে, সৌদি আরব নিয়েছে, আমেরিকা নিয়েছে, চীন তো এখন নিচ্ছেই, পাকিস্তান তো দখল করার পর নিয়েছে। ফলে বালুচিস্তানের অবস্থা মানে সে স্যান্ডউইচের মতো, খুব খারাপ অবস্থা। ওদের দেশের মিনারেল, ওদের দেশের সম্পদ বিদেশিরা লুটে বুটে নিয়ে যাচ্ছে, তারপরে উপরন্তু ওদের অত্যাচারও করছে। তো এই জাতি বিদ্রোহ করবে না তো কারা করবে? তা এখন ওরা এতদিন কোনো সাপোর্ট পায়নি, এটা ঠিক। ওরা অনেক দিন ধরে বালুচরা যুদ্ধ করছে, তারা একটা প্রতিবাদ লড়াই করছে, কিন্তু তারা কিন্তু সাপোর্ট পায়নি। এবার হলো কি, ভারতবর্ষের সরকার মানে 2017-18-তে সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যেটা বালুচিস্তানের ফরে। তারপর থেকেই মনে হয় একটা কোনোরকমভাবে হাওয়া ঘুরতে শুরু করলো,
এখন যেটা হয়েছে জিও পলিটিক্যালি আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প আসার পর উনি তো কিছু করে ছাড়বেন। ব্যাপার হচ্ছে উনি ভালো করবেন কি খারাপ করবেন, মানে ভালো মিনস খারাপ মিনস হচ্ছে ভারতের ক্ষেত্রে ভালো, পৃথিবীর ক্ষেত্রে ভালো কি খারাপ সেটা পরে বলবো। ভারতের ক্ষেত্রে কি ভালো কি খারাপ এগুলো বলা মুশকিল, কিন্তু উনি এই অর্ডারটা চেঞ্জ করতে চাইছেন এবং করার জন্য যা যা করার উনি কিন্তু করবেন। সেক্ষেত্রে আমাদের সেটা ভালো হবে না খারাপ হবে বলা মুশকিল। তবে এটা ঠিক, কিছু একটা চেঞ্জ করতে গেলে প্রথম ফেসটা চেঞ্জ করতে হলে আপনাকে একটা জায়গা তো ক্রস করতে হবে, সেইটা কিন্তু হচ্ছে। এই যে আজকে পাকিস্তান বলতে গেলে বেলুচিস্তানের ওপর পাকিস্তানের টোটাল আর কোনো প্রশাসনের কোনো অস্তিত্বই নেই বলতে গেলে। আর্মি দিয়ে যেটুকু বর্ডার ওরা আটকে রেখেছে, ওদের কোনো কন্ট্রোলই নেই বেলুচিস্তানে। তা ওরা তো ট্রেন কেন, এরপর আরও অনেক কিছু ওরা হাইজ্যাক করবে, এটা এমন কি ব্যাপার না। আর এটা দিন দিন ছড়াবে। এদিকে বালুচিস্তানিতে উৎসাহিত হয়ে এই পিওকেতে কিন্তু অলরেডি আওয়াজ হয়ে গেছে যে ওরা অপদার্থ পাকিস্তানি সরকারের সঙ্গে থাকবে না। ওরা এবার ডাইরেক্ট অফার দিচ্ছে ভারতের সঙ্গে আমরা এবার যুক্ত হতে চাই। এবং আপনি জানেন ভার্সিভাইজ কিন্তু বালুচিস্তানের মধ্যে একটা বড় অংশ তারা চাইছে যে যেহেতু একসময় বালুচিস্তান ভারতেরই পার্ট ছিল, তারা ভারতের সঙ্গে যুক্তে চাইছে। অবশ্য এটা সবটাই যে তা নয়, তাদের মধ্যে এক শ্রেণী বলছে যে না আমরা একটা স্বাধীন দেশ হবে কিন্তু সেটা ভারতের মিত্রই থাকবে। আবার তাদের মধ্যে একটা অংশ আবার চাইছে। আবার এখানে একটা ঘটনা আছে, বালুচিস্তানের মানে ইরান বর্ডার, নর্দার্ন বর্ডারটা, ইরান বর্ডারে কিন্তু একটা বিরাট অংশ তারা জাতিতে সব কিন্তু পার্সিয়ান, ইরানিয়ান। তো সেখানে আবার ইরানিয়ান সেন্টিমেন্ট কাজ করছে। ইরান পিছন থেকে আনঅফিসিয়ালি পুরো ব্যাকআপ দিচ্ছে বালুচিস্তান মুভমেন্টকে। মানে এটা একটা অদ্ভুত জিনিস। দেখুন এই জিও পলিটিক্সে কি খেলা। পাকিস্তানের এই মুহূর্তে বিরোধিতা মানে বিরুদ্ধে যদি ন্যাটো হয়, আমেরিকা হয়, ইসরায়েল হয়, আমি বললাম, আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু ইরান হচ্ছে তাদের প্রতিপক্ষ। কারণ প্যালেস্টাইন ইস্যুতে ইসরায়েলের কিন্তু চরম শত্রু ইরান। আবার সেই ইরান কিন্তু আবার ওদিক দিয়ে প্যালেস্টাইন, ওদিক দিয়ে মানে মোসাদ আমেরিকান ডেল্টা ফোর্স, তারা বালুচিস্তানে ঢুকছে, পাকিস্তান বর্ডারে করছে। এদিকে ইরান আবার নর্দার্ন টেরিটরি দিয়ে কিন্তু ঢুকে পাকিস্তান আক্রমণকে যৌথভাবে আক্রমণ করছে একদম। তা এই জিও পলিটিক্যাল এইটা খুব ক্রিটিক্যাল স্টেজে আছে। যেমন দেখুন কিরকম একটা মজা, এবং ভারতবর্ষে একটা কি অদ্ভুত প্লে, ভারত ইসরায়েলের বন্ধু, ইরানের বন্ধু। হ্যাঁ, ইসরায়েলের সঙ্গে টোটাল ডিফেন্স প্যাক্টগুলো হয়ে আছে, আর ইরানের সঙ্গে তেলের চুক্তি থেকে পাইপলাইন করিডোর সব করে রেখে দিয়েছে। এমনকি রাশিয়ার দিয়ে শর্টকাট যে করিডোরটা সেটা ইরানের উপর দিয়ে গেছে। এখানেই শেষ না, ইরানের প্রায় 2-3টে জায়গায় ভারত অলরেডি বেসমেন্ট করে রেখেছে, মিলিটারি বেস তৈরি করে রেখে দিয়েছে, এয়ার বেসও তৈরি করে রেখে দিয়েছে। তো সেক্ষেত্রে ইরানের সঙ্গে ভারতের ইম্প্যাক্ট খুব ভালো। কিন্তু ইরান ইসরায়েল কিন্তু পরস্পরের শত্রু, কিন্তু তারা দুজনই ভারতের আবার মিত্র, দুই ক্ষেত্রে।